এক তিক্ত গম্ভীরতা ছেয়ে আছে পুরো কক্ষ জুড়ে। ক্ষণে ক্ষণে শ্বাস প্রশ্বাসের শব্দ কেবল কর্ণগোচর হচ্ছে। মেহুল ভয় জবুথবু হয়ে দাঁড়িয়ে আছে। হাত পা মৃদু কাঁপছে তার। শাশুড়ি মায়ের প্রতিক্রিয়া ধরতে পারছে না। চোখ পিটপিট করে সে রাবিরের দিকে মনোযোগ দেয়। রাবির আগের মতোই শান্ত, নীরব। মেহুলকে চোখ দিয়ে ইশারা করে আশ্বস্ত করে। কিন্তু বললেই কি আর নিশ্চিন্ত হওয়া যায়? তাও আবার এত বড় একটা ঘটনার পর। বয়স বাড়লেও চোখে মুখে বার্ধক্যের ছাপ নেই। চোখ মুখ এখনো টানটান তার। এই বয়সে এসেও মুখের এমন সুশ্রী ভাবী প্রমাণ দেয় যৌবনে তিনি হৃদয়হরণী ছিলেন। শাড়ির আঁচলটা টেনে কপালের ঘাম মুছলেন রাবিরের মা। অনেকক্ষণ ধরে কিছু ভাবলেন, গভীর চিন্তা করলেন। তার এই এত বছরের জীবনে এমন বিদঘুটে ধাক্কা কখনো খাননি তিনি। তাই আজ একটু নিজেকে ধাতস্থ করতে বেগ পেতে হচ্ছে। তাও নিজেকে সামলালেন। গুমোট মুখে একবার ছেলেকে আরেকবার ছেলের বউকে পরখ করলেন। মেহুল ভয় ঠকঠক করছে। পাতলা ঠোঁট যুগল তিরতির করে কাঁপছে তার। কপালের ছোট চুল ঘামে লেপ্টে আছে। কি হবে এখন? শাশুড়ি মা চাইলেন মেহুলের দিকে। কর্কশ গলায় শুধালেন, বিয়ের আগে এই কথা তুমি জানতে না? মেহুল পরপর চোখের পল্লব ফেলে একবার রাবিরের পানে চায়, পরে ভয় ভয় তাকায় শাশুড়ির দিকে। কি উত্তর দিবে? কথা সব গুলিয়ে ফেলেছে। কণ্ঠস্বর বসে গিয়েছে। তাও চেষ্টা চালাল। খুব কষ্টে কম্পিত স্বরে বলল, না মা, আমি কিছুদিন আগে টেস্ট করিয়ে জেনেছি। শাশুড়ি মা নাকের পাটা ফুলিয়ে ফোঁস ফোঁস নিঃশ্বাস ফেলছেন। রাগ তার তরতরিয়ে ব্রহ্মতালুতে উঠে নাচছে। তাও ছেলে সামনে উঁচু গলায় কিছু বলতে পারছেন না। তাই দাঁত চেপে রাগ নিবারণের বৃথা চেষ্টা চালিয়ে বলেন, ডাক্তার কি বলেছেন? কি সমস্যা তোমার? মেহুল আইধাই করছে। ফরফরিয়ে সব বলে দিতে পারলে মন হালকা হতো তার। কিন্তু আপাতত সেই উপায়ও নেই। তাই সে ধীরে সুস্থে সময় নিয়ে বলল, আমার জরায়ুতে সমস্যা। ডাক্তার বলেছেন এটা জন্মগত। চিকিৎসা করলেও ভালো হবে না। খুব সাহস করে কথাটা বলে জোরে শ্বাস ফেলল মেহুল। জানে শাশুড়ি মা এখন রেগে বাড়ি থেকে বেরো করে দিতে পারেন। কিন্তু তাও সত্যটা তো অন্তত বলতে পেরেছে, সেই ঢের। রাগে কটকট করছেন তিনি। এত বড় একটা খবর, আর তিনি বিয়ের আগে কিছুই জানলেন না? ওই বাড়ির লোক কথাটা চেপে গেলেন কি করে? এটা তো অন্যায়, রীতিমতো ঠকানো। তিনি ঠকেছেন, তার ছেলেও ভীষণভাবে ঠকেছে। তার ছেলেটাকে আজীবন বাবা না হওয়ার আফসোস নিয়েই থাকতে হবে। উনার অন্তরটা তখন ছেলের দুঃখে হু হু করে উঠল। মনে মনে সিদ্ধান্ত নিলেন, না না, এমনটা তিনি হতে দিবেন না। তিনি তাই মাথা তুলে শক্ত গলায় বলেন, তুমি না জানলেও তোমার মা নিশ্চয়ই সব জানতেন। আর উনি ইচ্ছে করে আমাদের কিছু বলেননি, যাতে এই বিয়েটা না ভাঙে। তোমার মা তো এক প্রকার ঠকিয়েছেন আমাদের। আমাদেরকে ভালো পেয়ে নিজের অসুস্থ মেয়েকে ধরিয়ে দিয়েছেন। এখন তোমার জন্য আমার ছেলেটাকে সারা জীবন আফসোস নিয়ে বাঁচতে হবে। বলো, এখন কি করব? মেহুলের কোটর ভরে উঠে উষ্ণ জলে। গাল বেয়ে গড়িয়েও পড়ে সেটা। ত্রস্ত হাতে সেই জল মুছে কোনোরকমে সোজা হয়। রাবির তাকিয়ে দেখে তাকে। মায়ের দিকে চেয়ে দেখে মা এখনো রাগে হাঁসফাঁস করছেন। রাবির এবার তটস্থ হয়। নড়চড়ে বসে গম্ভীর গলায় বলে, মা, তুমি না জানলেও আমি সবকিছুই জানতাম। তার মা চোখ মুখ কুঁচকে তার দিকে চেয়ে জিজ্ঞেস করলেন, জানতে মানে? কি জানতে তুমি? রাবির স্বাভাবিক স্বরে বলে, এই যে মেহুল কোনোদিন মা হতে পারবে না, সেটা। বিয়ের আগেই মেহুলের মা আমাকে এই কথাটা জানিয়েছিলেন। বলেছিলেন
আমি যেন সবকিছু ভেবে চিনতে সিদ্ধান্ত নিই। তবে মেহুলকে আমার প্রথম দেখাতেই পছন্দ হয়েছিল, আর আমার কাছে এই বাচ্চা না হওয়ার ব্যাপারটা কোনো বিগ ইস্যু বলে মনে হয়নি। কেউ ইচ্ছে করে এই সমস্যা নিয়ে জন্মায় না, সবকিছুই আল্লাহর দান। তাই ব্যাপারগুলো সহজভাবে মেনে নিতে পারলেই জীবন সুন্দর। এখানে কারোরই কোনো দোষ নেই, আর মেহুলের তো একদমই না। ছেলের কথায় যেন মা আকাশ থেকে পড়লেন। ছেলে তো তার পুরো বউয়ের আঁচলের নিচে একেবারে ঢুকে পড়েছে। কি সুন্দর, এত বড় একটা খবর সে মেনে নিল। তার ছেলেটাকে এত ভালো হতে কে বলেছে? ভালো মানুষের যে এই দুনিয়াতে কোনো দাম নেই, তা কি সে জানে না? তার মুখমণ্ডলে নেমে এল কালো ছায়া। এত সহজে এসব কিছু তিনি কি করে মেনে নিবেন? তার মনটা যে হতাশাগ্রস্ত। কত আশা করেছিলেন একটা নাতি নাতনির মুখ দেখবেন, সব কি তবে শূন্যই রয়ে গেল? তিনি চট করে বসা থেকে উঠে দাঁড়ালেন। তারপর কোনো প্রকার সারা শব্দ না করেই হনহন করে পা বাড়ালেন নিজের রুমের দিকে। শাশুড়ি মায়ের ব্যস্ত পদতলের দিকে অমোঘ চেয়ে রইল মেহুল, ধ্যান ভাঙল রাবিরের স্পর্শে। সে মেহুলের উজ্জ্বল ফর্সা গালে হাত রেখে নরম সুরে বলল, চিন্তা করবেন না, মাকে আমি বোঝাব। বাইরের গরম কমেনি। তপ্ত বিকেল। সূর্য মামা এখন পশ্চিমে হেলে পড়াতে ব্যস্ত। এভাবে পড়তে পড়তেই ধীরে ধীরে তার তেজ কমবে। একসময় তার বিশাল আকাশ বন্ধুর বিশালতায় হারিয়ে যাবে। তারপর বুক ধরপিয়ে মাথা চাড়া দিয়ে উঠবে নিকষ কালো অন্ধকার। হানা দিবে এই ভৌগোলিক অঞ্চলে। লুকিয়ে লুকিয়ে একটা বেনশনের প্যাকেট নিয়ে বারান্দায় দাঁড়ায় রীতা। আজকাল যে তার কি হয়েছে কে জানে। একসময় যে জিনিস সে দুচোখে সহ্য করতে পারত না, এখন তার সেটাই খেতে ইচ্ছে করছে। এই যেমন এই সিগারেট, যেটার ঘ্রাণেই গা গুলিয়ে উঠত তার, বমি বমি পেত। আজ সেটা খাওয়ার জন্যই মরিয়া হয়ে উঠেছে সে। নিজের মনের সাথে অনেক যুদ্ধ করেছে, কিন্তু শেষ পর্যন্ত পরাজয় স্বীকার করে সাদরাজের বেনশনের প্যাকেটটা লুকিয়ে লুকিয়ে খুঁজে বের করে। সাদরাজ এখন বাসায় থেকেই অফিস করছে, সাথে ফ্রিল্যান্সিং এর কাজ করছে বিধায় তাকে আর কষ্ট করে অফিসেও যেতে হচ্ছে না। মাস শেষে হাতে এমনিই টাকা চলে আসে। সাদরাজ বাড়িতে আছে বলেই রীতার যত অসুবিধা। খাবার নিয়ে একটু অনিয়ম সাদরাজ মেনে নিতে চায় না। জোর করে খাওয়াবে সে, বমি করলে করুক, তাও খাওয়াবে। এসবের জ্বালায় যে বেচারার শরীর কতবার বমিতে ভরেছে তার আর হিসাব নেই। তবুও এই ছেলে ক্লান্ত হয় না, এইটুকুও বিরক্ত হয় না। উল্টো বরং আরও সুখ পায় যেন। সাদরাজ দেখলে কেলেঙ্কারি হবে, তাই চুপি চুপি বসার ঘরের বড় বারান্দায় এসেছে। এখানে খেলে গন্ধ আর সারা ঘরে ছড়াতে পারবে না, বাইরের খোলা প্রান্তরে মিশে যাবে। রীতা সেই ভেবে ভয় ভয় একটা সিগারেটে 2 আঙ্গুল দিয়ে চিপকে আরেক হাতে আগুন জ্বালায়। পরে সেই জ্বলন্ত সিগারেটটা 2 ঠোঁটের মাঝে চেপে ধরে। একটা টান দিয়েই নাক মুখ দিয়ে ধোঁয়া ছেড়ে কাশতে আরম্ভ করে সে। সেই কাশি ভয়ানক হাসি, থামার নামই নেই। বেচারির চোখ মুখ লাল হয়ে উঠেছে মুহূর্তেই। তার কাশির শব্দ দ্রুত গিয়ে ঠেকল সাদরাজের কর্ণগহ্বরে। ঘুম থেকেই চট করে উঠেই বসল সে। আশেপাশে সতর্ক দৃষ্টিতে চেয়ে রীতাকে খুঁজল। না পেয়ে খোলা দরজার দিকে চাইল। বাইরে থেকেই খুকখুক শব্দ আসছে। সাদরাজ দ্রুত উঠে পা বাড়ায় সেদিকে। সাদরাজের ভয় রীতা ততক্ষণে মুখে ওড়না চেপেছে। শব্দ না হলেও শরীর কাঁপছে তার। জলদি সিগারেটটা বাইরে ছুঁড়ে মারে। হাত নাড়িয়ে ধোয়া আর গন্ধ সরানোর বৃথা চেষ্টা চালায়। সাদরাজ সেই মুহূর্তেই পেছনে এসে প্রশ্ন ছুড়ে, কি করছো রীতা? রীতা আতকে উঠে। ভয় ভয় সাদরাজের দিকে তাকায়।
সাদরাজের ভ্রু কুঁচকে চেয়ে আছে। হঠাৎই তার কুচকানো ভ্রু আরো দৃঢ় হয়। দুবার নাক টেনে জিজ্ঞেস করে, সিগারেটের ঘ্রাণ আসছে কোত্থেকে? রীতা ঢোক গিলে। সে যে সিগারেট খেয়েছে সেটা জানলে সাদরাজ কি করবে কে জানে। রেলিং এর উপর বেনসনের প্যাকেটটা দেখে সাদরাজের চক্ষু চটগাছ। এই প্যাকেট এখানে কেন? সে প্যাকেটটা হাতে নিয়ে বিচলিত হয়ে প্রশ্ন ছুড়ল, এটা এখানে কেন রীতা? রীতা ভয় আর অস্বস্তিতে আর্স্ট। এখন কি বলবে সে? সত্য বললে আজ এই বাড়িতে কেয়ামত হবে, সে জানে। এদিকে মিথ্যে বলার জন্য উপযুক্ত কথা সাজাতে পারছে না। বাক্য বিন্যাসে মস্তিষ্ক ফুরবল হয়ে পড়ছে বারবার। পরপর কয়েকবার ঢোক গিলে সাদরাজের মুখপানে চায় সে। তার মুখ দেখে অবস্থা ঠাহর করা কঠিন। সাদরাজ এখনো ভ্রু কুঁচকে চেয়ে আছে। রীতার নীরবতা মনে তীব্র সন্দেহ জাগাচ্ছে। সে গম্ভীর কণ্ঠে তখন রীতাকে বলে, কাছে এসো তো। রীতা ভরকে যায়। মেরুদণ্ড সোজা করে দাঁড়ায়। ভাবতে থাকে, হঠাৎ কাছে ডাকছে কেন? চর তোর মেরে বসবে নাকি? না না, এত খারাপ কিছু তো সে করেনি যে চর খাবে। রীতাকে নড়তে না দেখে সাদরাজ নিজেই তাকে হেঁচকা টান দেয়। তাল সামলাতে না পেরে রীতা হুমড়ি খেয়ে পড়ে তার বক্ষস্থলে। সাদরাজ তখন রীতার মুখের কাছে মুখ নেয়। চট করেই আবার সরে যায় সে। বড় বড় চোখে চেয়ে অবিশ্বাস্য কণ্ঠে শুধায়, তুমি সিগারেট খেয়েছ রীতা? রীতার মুখ চুপসে যায় ততক্ষণাৎ। কালো ছায়া নেমে আসে চোখে মুখে। এত সাবধান থেকে লাভ কি হল? সেই তো বাঘের মুখে পড়তে হল তাকে। ভয় আর অস্বস্তিতে মাথা নুইয়ে ফেলে। সাদরাজ তাকে নিয়ে কি ভাববে এখন? খুব খারাপ মেয়ে ভাববে। সে তো আর জানে না প্রেগন্যান্সিতে এমন উল্টা পাল্টা জিনিস খেতে ইচ্ছা করেই, এটা স্বাভাবিক। কিন্তু এই ছোট্ট কথাটাই বোঝানোর সাহস এখন রীতার নেই। রীতার ভীত সন্ত্রস্ত মুখশ্রী দেখে সাদরাজ তার দৃষ্টি শীতল করল। রীতার মুখের সামনে পড়ে থাকা অবাধ্য এলোমেলো চুলগুলোকে কানের পিছে গুজে দিয়ে নরম সুরে বলল, আমি জানি এই সময় এমন অনেক কিছুই খেতে ইচ্ছে করে যেগুলো সুস্থ শরীরে কেউ ছুঁয়েও দেখতে চাই না। তোমার বেলাতেও তাই হয়েছে। তবে এটা তো তোমার আর আমাদের ছোট্ট বাবুটার জন্য ক্ষতিকর, তাই না? কষ্ট হলেও এসব জিনিসের থেকে দূরে থাকতে হবে। খাওয়া তো দূরে থাক, আর ছোঁয়াও যাবে না। মনে থাকবে তো? ফতাফত মাথা দুলায় রীতা। হ্যাঁ, তার মনে থাকবে। একদম টুটস্থ মুখস্থ থাকবে সব। এত ভালোবেসে বললে কি আর কিছু ভোলা যায়? সাদরাজ রীতাকে ছেড়ে বলল, এই প্যাকেটটা আমি ফেলে আসছি। তুমি তার মধ্যে রুমে গিয়ে চুপচাপ শুয়ে পড়ো। সাদরাজের কথা মতো রীতা ভদ্র মেয়ের মতো রুমের দিকে পা বাড়ায়। মনটা আত্মতৃপ্তিতে ভরে উঠে তার। পেটে হাত দিয়ে ঠোঁট নাড়িয়ে বলে, তুই একজন ভালো বাবা পাবি সোনা। ভীষণ ভালো বাবা। মা, আসবো? ভেতর থেকে কোনো সারা শব্দ এলো না। রাবির তাই আবার জিজ্ঞেস করল, আসবো মা? এবারও নিশ্চুপ পরিবেশ। রাবির ব্যাপারটা বুঝতে পারে, তাই আর অনুমতি না নিয়ে সরাসরি ঢুকে পড়ে। গিয়ে দেখে মা বিছানায় চোখ বুজে শুয়ে আছে। মাগরিবের পর মায়ের শোয়ার অভ্যাস নেই। আজ শুয়েছে মানে তার মেজাজ এখনো বিগড়ানো। রাবির ধীরে সুস্থে পা বাড়িয়ে মায়ের পাশে বসে চোখ বুজা মাকে দেখে বুঝতে পারে তিনি জেগে আছেন। সে মায়ের ডান হাতের উপর নিজের হাতটা রাখে। সতর্ক দৃষ্টিতে মায়ের দিকে তাকায়। মা এখনো চোখ বুজা। রাবির জিভ দিয়ে ঠোঁট ভেজায়। নরম স্বরে বলে, মা, এখনো রেগে আছো? কার উপর এত রাগ তোমার? আমার না মেহুলের? তুমি কথা বলো, এমন চুপচাপ হয়ে থাকলে সবকিছুর সমাধান হবে কি করে?
ওইদিকে মেহুলও তো কষ্ট পাচ্ছেন। উনার তো এখানে কোনো ভুল নেই মা, উনি নিজেই তো কিছু জানতেন না। আর আমি তোমার বউয়ের সাফাই শুনতে চাই না। রাবির, এখান থেকে যাও। মায়ের রাশভারী স্বরে থামল রাবির। কিছুক্ষণ কুচকানো মুখে চেয়ে রইল মায়ের দিকে। পরক্ষণেই নীরস মুখে বলল, মা, তুমি বোঝাদার মানুষ হয়ে এমন করলে কি করে হবে? আর এটা একটা সামান্য ব্যাপার। আজকাল বাচ্চা নেওয়ার অনেক পদ্ধতি আছে। আমরা না হয় অন্য কোনো ব্যবস্থা করব, দরকার পড়লে দত্তক নিব। কিন্তু সামান্য একটা ব্যাপার নিয়ে তুমি এভাবে রেগে থেকো না প্লিজ। রাবিরের মা তখন চট করে উঠে বসলেন। মনে মনে ভীষণ তেতিয়ে উঠলেন তিনি। এই এত বড় ব্যাপারটাকে তার ছেলে সামান্য একটা ব্যাপার বলছে কিসের ভিত্তিতে? সব করছে বউকে খুশি করতে। তার এই কাঠিন্য মনা ছেলেটা এমন বউ পাগল হয়ে গেল, আশ্চর্য। তিনি নিজের কপালই ইচ্ছেমতো চাপড়ালেন মনে মনে। ভাবলেন, কেন একবার বিয়ের আগে ভালোভাবে খোঁজ খবর নিলেন না? আজ তবে আর এই অবস্থায় পড়তে হতো না তাদের। পরক্ষণেই আর কোনো উপায়ান্তর না দেখে দীর্ঘশ্বাস ফেললেন তিনি। নিজেকে ঠান্ডা করে বললেন, তুমি যত সহজে সবকিছু ভাবছ, সবকিছু আদৌ এত সহজ হবে না। 10 লোকে 10 কথা বলবে, এই সবকিছু তোমার বউকেই শুনতে হবে। আর তার জন্য এখন এসব আমাকে আর তোমাকেও মানতে হবে। কিছু তো আর করার নেই না? আমার কপালটাই খারাপ। একটা মাত্র ছেলে, তার বংশপ্রদীপ দেখার আর ভাগ্যে হয়ে উঠল না। মায়ের কথায় কিঞ্চিত বিরক্ত হলেও রাবির সেটা প্রকাশ করল না। সে ভীষণ সহজ সাবলীল ভাষায় বলল, মা, 10 লোকের কথায় আমার কিছু যায় আসে না। আমার পৃথিবী তোমার আর মেহুলের মধ্যেই সীমাবদ্ধ। ওই 10 লোক নিয়ে তো আর আমি বাঁচব না, বাঁচব তোমাদের নিয়ে। তাই আমার কাছে তোমাদের খুশিটাই বেশি ইম্পর্টেন্ট। আর রইল বংশপ্রদীপের কথা, সময় এলে প্রদীপ এমনিই জ্বলবে। সেসব নিয়ে তুমি আর দুশ্চিন্তা করো না। আর মেহুলকেও ভুল বুঝো না প্লিজ। এসবের মাঝে উনার কোনো দোষ নেই। উনি নিজেও ভীষণ কষ্ট পাচ্ছেন। মা হতে না পারার কষ্ট একটা নারীর চেয়ে বেশি কেউ বুঝে না। উনার পাশে এখন আমাদের দাঁড়াতে হবে। তাই প্লিজ, অভিমান ঝেড়ে মা হয়ে তুমিও উনার পাশে দাঁড়াও। মা গুমোট হয়ে বসে রইলেন। ছেলের প্রতিটা কথা মস্তিষ্কে তরঙ্গ সৃষ্টি করেছে তার। কেমন থমথমে হয়ে বসে আছেন যেন। রাবির তার দুহাত আগলে নিল। আবেগ ভরা গলায় বলল, মা, তুমি তো এখন আর আমার একার মা নও, মেহুলেরও মা। আজ তোমার নিজের মেয়ে এমন সমস্যায় পড়লে কি করতে তুমি? না ছিপকে দূরে সরিয়ে দিতে, নাকি ভালোবেসে কাছে টেনে নিতে? প্রশ্ন শুনে থমকায় মা। জবাব দিতে পারে না। সে তো এত নিষ্ঠুর না। সত্যিই তো, কেউ তো আর ইচ্ছে করে এমন সমস্যা নিয়ে জন্মায় না। সব তো হয় আল্লাহর ইচ্ছাতে। তাহলে মেহুলের প্রতি এত অভিযোগ করে কি হবে? ওর তো এখানে কোনো দোষ নেই। বরং সে তো নিজেই ভুক্তভোগী। মাকে ভাবতে দেখে রাবির কিছুটা আশ্বস্ত হয়। হয়তো মা বুঝবে। মায়ের উপর এই বিশ্বাসটুকু আছে তার। তাই আর সারা শব্দ না করে রুম থেকে বেরিয়ে যায়। রুমে গিয়ে মেহুলকে বারান্দায় আবিষ্কার করে। রাবির ত্রস্ত পায়ে এগোয় সেদিকে। মেহুলকে পেছনে থেকে আলতোভাবে জড়িয়ে ধরে। মেহুল আজ নড়ে না, কাঁপেও না একটু। ক্রমে ক্রমে তপ্ত শ্বাস ফেলে কেবল। রাবির ঘাড় ঘুরিয়ে তার দিকে চেয়ে বলে, এত দুশ্চিন্তা করছেন কেন? সবকিছু ঠিক হয়ে যাবে মেহুল। আমি সব ঠিক করে দেব। মেহুলের এই মুহূর্তে কেন যেন গলা ফাটিয়ে কাঁদতে ইচ্ছে করছে। কেঁদে কেটে সব ভাসিয়ে দিতে ইচ্ছে করছে। কিন্তু জড়তার বেড়াজালে আটকে সেসব পারছে না। বার কয়েকবার জিভ দিয়ে ঠোঁট ভেজায়।
ঠোঁট গলা যেন সব শুকিয়ে উঠছে। রাবির তার নীরবতা দেখে পুনরায় বলল, আমরা না হয় বাচ্চা দত্তক নিব? রাবিরের প্রশ্নে মেহুল ঘুরে তাকায়। বিষণ্ণ সুরে জিজ্ঞেস করে, দত্তক নিলেই কি নারীর টান অনুভব করা যায়? রাবির বিধ্বস্ত চোখে চেয়ে থাকে। এই প্রশ্নের কি জবাব দিবে সে? মেহুলের সামনে হঠাৎ বড্ড অসহায় লাগে নিজেকে। সে কি তার স্ত্রীর জন্য কিছুই করতে পারল না? তাহলে এত ক্ষমতা, এত সম্পদ থেকে কি লাভ, যদি স্ত্রীর এইটুকু ইচ্ছেই পূরণ করতে না পারল? ভেবে নিজের অজান্তেই বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে তার। সত্যিই সকল ক্ষমতা আর সম্পদ আল্লাহর সিদ্ধান্তের কাছে বড্ড ফিকে। সেকেন্ড, মিনিট, ঘণ্টা পেরিয়ে মুহূর্তেই কেটে যায় 9টা মাস। এখন দেশে কনকনে শীত চলছে। গ্রামের এই সময়টা নিতান্তই মণিমুগ্ধকর। কুয়াশা বেষ্টিত পরিবেশে মন প্রাণ যেন হুহু করে উঠে। শীতে টনটন করে উঠে গায়ের চামড়া। কিন্তু শহরে এই দৃশ্য অনেকটাই ভিন্ন। এখানে শীতের দাপট খুব একটা চলে না। ভোর সকালে শীত বাবাজি খুব আয়োজন করে এলেও দুপুর ঘনিয়ে আসতেই তার হাওয়া ফুস হয়ে যায়। তবে রাত বাড়ার সাথে সাথে তার তীব্রতা কিন্তু আবার বেশ বোঝা যায়। ছেলেটাকে মোটা কাপড়ের এক সোয়েটার পরিয়ে কাঁথা দিয়ে ভালোভাবে মুড়িয়ে রান্নাঘরে প্রবেশ করে রীতা। গরম গরম 2 কাপ কফি বানাতে হবে। কয়েক পল যেতে না যেতেই শোনা গেল কান্নার শব্দ। রীতা সতর্ক হয়। গা খাড়া করে শব্দটা শোনে। পরপরই চেঁচিয়ে ডাকে, সাদরাজ, বাবু কাঁদছে কেন? উপর থেকে সাদরাজও বড় গলায় বলে, কাঁদবে না, এমন করে কাপড় মুড়িয়ে ছেলেটাকে শ্বাস নেওয়ার উপক্রম রেখেছ? বেচারা গরমে হাঁসফাঁস করছে। পরের কথাটা আর রীতার কানে যায়নি। তবে যতটুকু শুনেছে সেইটুকুতেই আশ্বস্ত হয়ে আবার কফি বানানোতে মনোযোগ দেয়। কফির কাপ দুটো ট্রেতে রেখে রুমে ঢুকেই আরেক দফা চেঁচিয়ে উঠে রীতা, এ কি? আপনি বাবুকে এভাবে শুইয়ে রেখেছেন কেন? ঠান্ডা লাগবে তো। কথাটা সম্পূর্ণ করেই হাতের ট্রেটা অযত্নে টেবিলের উপর রাখে। ছুটে আসে বিছানার কাছে। একটা কাঁথা দিয়ে বাচ্চাটাকে জড়িয়ে নেয়। সাদরাজ ওর কর্মকাণ্ড দেখে ফুস করে নিঃশ্বাস ছেড়ে 2 দিকে মাথা নাড়ায়। মানে এসবে ভীষণ বিরক্ত সে। ল্যাপটপটা চাপিয়ে সোজা হয়ে বসে নরম গলায় বলে, সারাজ তখন গরমে কাঁদছিল, রীতা। এত কাপড় পরালে বাচ্চাদের অস্বস্তি হয়। আর আমাদের এখানে খুব একটা ঠান্ডা নেই। দেখছ না, কাঁথাটা সরিয়ে দেওয়ায় কত সুন্দর করে খেলছে। মায়ের মন অত শত মানতে নারাজ। শীত পড়ুক বা না পড়ুক, শীতের ঋতুতে বাচ্চাদের ভারী কাপড় পরাতেই হবে। রীতার নিশ্চল অভিব্যক্তি দেখে সাদরাজ বোঝে রীতার কোনো কিছুই মাথায় ঢুকেনি। তাই সেও আর কথা না বাড়িয়ে কফির কাপটায় চুমুক বসায়। সারাজকে 2 পায়ের উপর বালিশ দিয়ে শুইয়ে দিয়ে রীতা কফির কাপ হাতে নেয়। পরক্ষণেই আবার সাদরাজের দিকে চেয়ে বলে, চলুন না, আজ একটু রাবির ভাইয়াদের বাসায় যাই। সাদরাজ এক পলক চেয়ে বলে, সারাজকে নিয়ে বেরুবে? হ্যাঁ, ওকে দেখলেই তো মেহুল খুশি হয়ে যায়। এখন তো আমার থেকে ওর ওকেই বেশি প্রয়োজন। বলেই বিষণ্ণতায় ঠোঁট টেনে হাসে। একটা বাচ্চার জন্য মেয়েটার দুঃখের শেষ নেই। যতই রাবির ভাইয়া ওকে বোঝাক না কেন, কোনো নারীর মন কি আর মাতৃত্বের স্বাদবিহীন জীবন মানতে পারে? এই যে তার বাচ্চাটাকে যখন প্রথম মেহুলের কোলে দেওয়া হয়েছিল, সেদিন ও খুব কেঁদেছিল। সারাজকে বুকে নিয়ে সুখে দুঃখে হৃদয় ক্ষত বিক্ষত হয়ে উঠেছিল তার। সেদিন তার সেই কান্না দেখে রীতাও কেঁদেছিল খুব। খুব করে দোয়া করেছিল তার এই কান্নার অবসান ঘটুক। তার কোল জুড়েও একটা ছোট্ট ফুটফুটে বাচ্চা আসুক। কিন্তু হল না। বরাবরের মতোই রীতার কোল খালি। মেয়েটা এখন আর আগের মতো কাঁদে না।
হাসে যে, তেমনও না। ওই চলছে জীবন, জীবনের মতো। তবে সবকিছুর মাঝেও একটু ভালো আছে, শুধুমাত্র রাবির ভাইয়ের জন্য। বড্ড ভাগ্য করে এই মানুষটাকে সে পেয়েছে। ভাবনার পর্ব শেষ করে বুক ফুলিয়ে শ্বাস নেয় রিতা। সাদরাজকে উদ্দেশ্য করে বলে, চলুন, এখনই যাই। বিকেলে তো ভাইয়াও বাসায় থাকে। ঠিক আছে, তৈরি হয়ে নাও। সন্ধ্যার আজান হবে কিছুক্ষণের মধ্যেই। বাইরে আবছা আলো। কুয়াশায় যেন বেশি ঘোলাটে লাগছে চারদিক। ছাদের কার্নিশে দাঁড়িয়ে একজোড়া স্বচ্ছ চোখের নিরেট দৃষ্টি বাইরের নিস্তব্ধ রাস্তাটার উপর। এই সময় এইদিকে একদমই মানুষ থাকে না। কেমন যেন চারদিক নীরব নিস্তব্ধ হয়ে ওঠে। এই নীরবতা দেখেও মেহুল শান্তি পায়। আজকাল কোলাহল বেশ সমীচীনভাবে এড়িয়ে চলে সে। মানুষের হাকডাক খুব একটা পছন্দ না। তাই তো প্রতিদিন ছাদে একান্তে সময় কাটায়। নিজেকে বোঝায় এটাই তার জীবন, এইভাবেই চলবে সবকিছু। মাঝে মাঝে মন বোঝে, আবার মাঝে মাঝে মন বড্ড বেশি অশান্ত হয়ে পড়ে। জিজ্ঞেস করে, কেন কেন তার সাথেই এমন হলো? গেইটের সামনে সাদা ফকফকা গাড়িটাকে থামতে দেখেই চকমকিয়ে উঠে মেহুলের উজ্জ্বল ফর্সা মুখশ্রী। নিমিষেই মিশে গেল সব হতাশা। এক ছুটে নিচে নামল সে। দৌড়ে গেল গেইটের সামনে। ততক্ষণে সাদরাজ আর রিতা গাড়ি থেকে নেমে পড়েছে। মেহুল ছুটে গিয়ে আগে ছোট্ট সারাজকে কোলে তুলে নিল। তারপর সাদরাজের দিকে চেয়ে হেসে জিজ্ঞেস করল, কেমন আছেন ভাইয়া? ভালো, আপনি কেমন আছেন? এই যে, আমার খুশি আমার কোলে। এখন আর ভালো না থেকে উপায় আছে। আসুন, ভেতরে আসুন। বলেই সারাজকে বুকে জড়িয়ে হাঁটা ধরল মেহুল। পেছনে থেকে রিতা ঠোঁট উল্টে বলল, আজকাল কেউ তো ভুলেই গেছে তার যে একজন বেস্ট ফ্রেন্ড আছে। তাকে তো সে পাত্তাই দিচ্ছে না। রিতার কথা শুনে মেহুল ঘুরে তাকায়। ঠোঁট ছড়িয়ে হেসে বলে, পাত্তা পাওয়ার মানুষ এসে পড়েছে, তাই এখন থেকে তোকে আর আমি চিনি না। হু। ঠোঁট বাঁকিয়ে আমার সামনে তাকায় মেহুল। পেছনে থেকে রিতা হেসে ফেলে। বলে, দেখা যাবে, প্রয়োজন পড়লে কাকে ডাকিস। সাদরাজ আর রাবিরকে নাস্তা দিয়ে মেহুল বাবু আর রিতাকে নিয়ে উপরে তার রুমে যায়। মেহুল আসার পর থেকে সারাজকে আর কোল থেকে নামায়নি। আর বাচ্চাটাও মেহুলের কোলে খুব আরাম করে ঘুমাচ্ছে। এমনিতে তার ঘুম পাতলা। অথচ আজ তার চোখই খুলছে না যেন। রিতা বলল, ঘুমাচ্ছে যখন বিছানায় শুয়ে দে। মেহুল নরম সুরে বাচ্চাটার মুখের দিকে চেয়ে বলল, থাক না আমার কোলে। রিতা আর কিছু বলল না জবাবে। সে মেহুলের মন বোঝে। তারা কথা তুলতেই মেহুলের শাশুড়ি মা রুমে এলেন। রিতার দিকে চেয়ে হেসে হেসে বললেন, বাচ্চার মা দেখি শুকিয়ে গিয়েছে। ঠিকমতো খাওয়া দাওয়া করো না? করি, আন্টি। ওই যে রাত জাগতে হয়, সকালেও বাবুর জন্য ঠিকমতো ঘুমাতে পারি না, তাই শরীরের উপর দিয়ে একটু বেশি ধকল যাচ্ছে। শাশুড়ি মা এগিয়ে গিয়ে মেহুলের কাছে দাঁড়ালেন। সারাজকে মনোযোগ দিয়ে দেখে বললেন, মাশাল্লাহ, বেটা তো বড় হয়ে গিয়েছে। পুরো বাপের মতো হয়েছে কিন্তু দেখতে। তার কথার জবাবে রিতা প্রসন্ন হাসে। পরে তিনি এক পলক মেহুলের দিকে তাকান। মেহুল বাচ্চাটাকে এমন যত্নে বুকের সাথে মিশিয়ে রেখেছে, যেন বাচ্চাটা তার। তিনি দীর্ঘশ্বাস ফেললেন। কিছু বলতে গিয়েও বললেন না। শুধু রিতাকে বলে গেলেন, রাতের খাবার খেয়ে যেও। কথার প্রসঙ্গে মেহুল বলল, আমার মেয়ে নেই তো কি হয়েছে, তোর ছেলের জন্য মেয়ে কিন্তু আমিই খুঁজে বের করব। কথাটা বলেই স্বতঃস্ফূর্তভাবে হাসে সে। রিতাও তখন হেসে বলে, অবশ্যই, আফটার অল তুই তো ওর মা।
মেহুল বিস্ময় চেয়ে বলে, মা, আমি? রিতা হেসে মাথা নাড়ায়, বলে, হ্যাঁ, আমি সারাজের আম্মু আর তুই সারাজের মা। সারাজ তোকে মা বলেই ডাকবে। মেহুলের চোখ চকচক করে। খুশি নাকি আক্ষেপ বোঝা যায় না। ঠোঁট চেপে সারাজের দিকে কিছুক্ষণ চেয়ে থেকে আলতো চুমু খায় তার কপালে। রিতার দিকে চেয়ে বলে, তুই এত ভালো কেন, দোস্ত? এত ভালোবাসিস কেন আমায়? আমার যে এখন বেশি ভালোবাসা পেতেও ভয় করে, যদি হারিয়ে যায়। রিতা নাক মুখ কুচকাল। রাশভারী গলায় বলল, এসব আজগুবি কথা বন্ধ কর। আসল কথায় আয়। শোন, আমাদের এই ছোট্ট সারাজের দুটো মা। একটা আমি, আরেকটা তুই। এই বাচ্চাটা আমাদের দুজনের। ওর উপর আমাদের দুজনের সমান অধিকার থাকবে। তাই তুই কখনো ওকে বান্ধবীর বাচ্চা ভাববি না। ভাববি, ও তোর নিজের বাচ্চা। বুঝেছিস? মেহুল আর জবাব দিবে কি? তার আগেই কোটর উপচে জল বেরিয়ে আসে। কেঁপে উঠে শরীর। বাচ্চাটাকে বুকে জড়িয়ে হুহু করে কেঁদে উঠে হৃদয়ে। এই ছোট্ট জীবনে না পাওয়ার হিসেব খুব বেশি না হলেও পাওয়ার হিসেব অফুরন্ত। এই যে এত ভালোবাসা, এত সুখ, এসব কিছু তার পাওনার খাতায় থাকবে, সে ভাবেওনি। অথচ একটা ছোট্ট দুঃখেই এতদিন হতাশায় অন্ধ হয়ে যাচ্ছিল যেন। ভাগ্যিস এই মুহূর্তেটা এসেছে। নয়তো এই গল্পের শেষটা সুন্দর কি করে হতো। গ্রীষ্মের এক উত্তপ্ত সকাল। চারদিক খা খা করছে রোদে। বাইরে তাকানোই যেন মুশকিল। আর যারা বাইরে প্রতিদিনকার কাজে ব্যস্ত, তাদের তো মনে হচ্ছে তাপদাহ বুঝি তাদের খড়খড়ে পিঠের উপর ঠাটিয়ে চাপড় বসিয়ে যাচ্ছে। এই আর যেন সহ্য করা যাচ্ছে না। ঘেমে গেয়ে এসে পাঞ্জাবিটা খুলে রাখল রাবির। উফ, মাথা ধরেছে তার। রীতিমতো চোখে অন্ধকার নেমেছে যেন। সেই গলা উঁচিয়ে মেহুলকে ডাকল। মেহুল, এক গ্লাস ঠান্ডা পানি দিতে পারবেন? নিচ থেকে আওয়াজ এল। আসছি। রাবির চুপচাপ বিছানায় শরীর মেলল। মেহুল গুটি গুটি পায়ে এগিয়ে এসে বলল, আপনার শরবত। রাবির উঠে বসে শরবতের গ্লাসটা হাতে নিয়ে অমায়িক হেসে বলল, এটা কখনো ভুলবেন না, তাই না? মেহুল মৃদুমন্দ হেসে বলে, না। বসুন। ইশারায় রাবিরের পাশে বসতে বলল। মেহুল বসে না। বলে, এখন বসা যাবে না। রান্নার কাজ বাকি। একটু পরেই রিতারা চলে আসবে। মেহুল ব্যস্ততা দেখিয়ে চলে যেতে নিলেই রাবির তার ওড়না টেনে ধরে। ভ্রু কুচকে ফিরে মেহুল। অধৈর্য গলায় বলে, আর কি চাই? রাবির তার নিচের ঠোঁট কামড়ে হাসতেই মেহুল বুঝে। এক ঝটকায় ওড়নাটা ছাড়িয়ে নিয়ে বলে, আমার অনেক কাজ। একদম জ্বালাতে আসবেন না। বলেই তাড়াহুড়ো করে বেরিয়ে যায় সে। তার যাওয়ার পানে চেয়ে পুনরায় হেসে বিছানায় গা এলিয়ে দেয় রাবির। দুপুরে রোদের ঝাঁঝ আরও বাড়ে। রান্নাঘরে মেহুল যেন আর টিকতে পারছে না। তাও সে শটান দাঁড়িয়ে সব রেধে যাচ্ছে। কাউকে হাত লাগাতে দিচ্ছে না। এই একটা দিন সে সবকিছু উপেক্ষা করে রান্নায় মনোযোগ দেয়। যদিও যার জন্য এত আয়োজন, সে আদৌ এত সব খেতে পারে না। এখন অল্প স্বল্প খাওয়া শিখলেও ওই ডাল ভাত চটকিয়েই খাওয়াতে হয় তাকে। না হলে গলা দিয়ে নামে না যে। তাও প্রতিবছর মেহুল বেশ আয়োজন করে সবকিছু করে। নিজের হাতে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর বিষয়টা সে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। বাড়ি শুদ্ধ সবার জন্য একা রাঁধে। আর এই সব কিছুতেই মেহুল ভীষণ তৃপ্তি পায়। ওড়না দিয়ে হাত মুছতে মুছতে মেহুল রুমে প্রবেশ করে। রাবির তখন আধশোয়া বসে ল্যাপটপে কিছু করছিল। মেহুল এসে তাগদা দিয়ে বলল, একবার সাদরাজ ভাইয়াকে কল দিয়ে দেখুন না, উনারা কোথায় আছেন। রাবির ল্যাপটপের উপরেই দৃষ্টি বরাদ্দ রেখে বলে,
মাত্র কথা হয়েছে, বলেছে, রওনা দিয়েছে। মেহুল বড় বড় চোখে চেয়ে বলে, সে কি? আমার তো এখনো কিছুই করা হয়নি, আর 1 ঘন্টার মধ্যে কিভাবে সব করব? রাবির ল্যাপটপ চাপিয়ে তার দিকে ঘুরে তাকায়, বলে, কি করতে হবে আমাকে বলুন, আমি করে দিচ্ছি। মেহুল জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে মনে মনে হিসাব কষল, কোনো কাজ বাকি তার। পরে রাবিরের দিকে চেয়ে বলল, আপাতত আপনি ড্রয়িং রুমটার ডেকোরেশনের ব্যবস্থা করুন, আমি বাকি কাজ করে নিতে পারব। লাল রঙের জামদানিটা গায়ে জড়াতেই নিজেকে যেন নতুন বউ রূপে আবিষ্কার করল মেহুল। মনে পড়ল বিয়ের কথা, একটা লাল টুকটকে বউ সেজেছিল। কি নিদারুণ লজ্জা আর ভয় ছিল চোখে মুখে, তবে জেদ আর বিষণ্ণতাও ছিল বরাবর। কিন্তু সময়ের পরিবর্তনে রাবিরের একচ্ছত্র ভালোবাসায় সমস্ত জেদ, রাগ, ক্ষোভ মিলিয়ে যায়। তৈরি হয় নতুন সম্পর্ক। তারপর জীবন চলতে চলতে হঠাৎ থমকে দাঁড়ায়। অন্তরালে হাতিয়ে দেখে একই ভিতরে তো শূন্যতা ছেয়ে আছে। আজও সেই শূন্যতা পূরণ হয়নি। মেহুল ভ্রু কুঁচকে ফেলল, নিজেকে নিজে ধমকে বলল, কে বলেছে পূরণ হয়নি? এই যে তার ছোট্ট সারাজ সব শূন্যতা পূর্ণ করে দিয়েছে। আর কোনো কিছুর আক্ষেপ নেই তার। শাড়ির আঁচলটা পেছনে ঠেলতেই পিঠে কারোর উষ্ণ স্পর্শ পায়। আয়নার দিকে ফিরে তাকায়। রাবির খুব যত্ন করে একটা পিন দিয়ে আঁচলটা আটকে দেয়। চোখ সরিয়ে আয়নায় তাকিয়ে বুক ফুলিয়ে নিঃশ্বাস নেয় সে। কানের কাছে মুখ নিয়ে হিসহিসিয়ে বলে, এখনো কেন আপনাকে দেখলে আপনার হৃদস্পন্দন থমকে যায় মেহুল? এই একটা মানুষের উপর আমি আর কতবার প্রেমে পড়ব বলুন তো? লজ্জায় গালে লাল আভা ফুটে মেহুলের। 6 বছরের বৈবাহিক জীবন তাদের। অথচ মেহুলের লজ্জা পাওয়া দেখলে মনে হয় সে যেন সদ্য বিবাহিতা একটা ছোট্ট কিশোরী, যার প্রতিটা শিরায় শিরায় প্রেমের পীড়া টগবগ করছে। লজ্জায় রাঙা মেহুলকে দেখে ঠোঁট সরিয়ে হাসে রাবির। পুনরায় একই স্বরে বলে, এখনো এত লজ্জা? লজ্জা ভাঙার আর কোনো উপায় তো বাকি রাখিনি। তাও এত লজ্জা কোত্থেকে আসে? বেশ আফসোসের সুরে বলে রাবির। মেহুলের তো তাতে আরও লজ্জা বেড়ে যায়। বয়স বাড়ার সাথে সাথে লোকটার লজ্জা শরম সব লোপ পাচ্ছে। হুটহাট কেমন সব বেশরম কথা বলে বসেন। মেহুল কিছু বোঝাতে আসলেই উল্টো সেই কথার মাত্রা আরও বাড়িয়ে দেয়। তাই মেহুলও এখন ধৈর্য হারিয়ে পিছ ছেড়ে দিয়েছে। মেহুলের ধ্যান ভাঙে রাবিরের অধর স্পর্শে। তার ঘাড়ে গভীরভাবে ঠোঁট ছুঁয়ে রাবির সরে আসে। চোখে মুখে হাসি ফুটিয়ে তুলে বলে, ওই যে গাড়ির শব্দ শোনা যাচ্ছে, ওরা চলে এসেছে বোধ হয়। রাবির রুম থেকে বেরিয়ে যায়। মেহুল কোনো রকমে চুল বেঁধে তার পেছনে হাঁটা ধরে। গাড়ির দরজাটা খুলেই একটা 5 বছরের ছেলে ছুটে এসে মেহুলের কোমর জড়িয়ে ধরে। খিলখলিয়ে বলে উঠে, কেমন আছো মা? তার উচ্ছ্বসিত বাচ্চা গলার স্বরে মনটা আনন্দে ভরে যায় মেহুলের। বাচ্চাটাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে, বলে, আমি ভালো আছি সোনা, তুমি কেমন আছো? ছেলেটা মাথা তুলে তাকায়, 2 হাত দুদিকে মেলে দিয়ে বলে, আমি এতগুলো ভালো আছি। মেহুল তার গাল টেনে দেয়, হেসে বলে, তাই? ছেলেটা মাথা ঝাঁকিয়ে বলে, দাদু কোথায়? উপরে, তোমার জন্য অপেক্ষা করছেন। ছেলেটা এক দৌড়ে ভেতরে চলে যায়। সে যাওয়ার পর রীতা এসে তার পাশে দাঁড়ায়, হেসে বলে, কাল থেকে পাগল হয়ে যাচ্ছিল, আম্মু, কবে মার কাছে যাব, কবে মার কাছে যাব, এই বলে বলে। আর এখন এসেই দেখ কেমন চোটপাট শুরু করেছে। মেহুল হেসে বলে, থাক, ও এমন করে বলেই তো আমরা আনন্দে থাকতে পারছি।
দুপুরের খাওয়া শেষ করে মেহুল বসল সারাজকে খাওয়াতে। নিজ হাতে ভাত মেখে খুব ছোট একটা লোকমা তুলে সে সারাজের মুখের সামনে ধরে। সারাজ ততক্ষণাৎ মুখ অন্যদিকে ঘুরিয়ে অভিমানের সুরে বলে, আমি আগে কেক কাটব মা। রীতা পাশে বসেই দই খেতে খেতে বলল, ওই হয়েছে। কেকের কথা শোনার পর থেকেই খাওয়া দাওয়া সব উঠে গিয়েছে তার। মেহুল এক হাতে সারাজকে আগলে নেয়, আদুরে গলায় বলে, কেক কাটব তো আমরা, সবাই মিলে কেক কাটব, তবে এখন না, সন্ধ্যায়। ছেলেটা তার দিক চেয়ে মন খারাপ করে বলল, কেন? এখন কাটলে কি হবে? দুপুর বেলায় তো কেউ কেক কাটে না বাবা। সন্ধ্যার পর সবাই বার্থডে পালন করে। তোমার জন্য কিন্তু আমরা অনেকগুলো গিফটও এনেছি। তোমার কি গিফটগুলো চাই? ছেলেটার চোখ মুখ খুশিতে চকচক করে উঠে। মাথা ঝাঁকিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ চাই। মেহুল হেসে বলে, তাহলে আগে তোমাকে এই ভাতগুলো শেষ করতে হবে, তারপর তুমি তোমার সমস্ত গিফট পেয়ে যাবে। ছেলেটা মাথা হেলিয়ে বলল, আচ্ছা। সন্ধ্যায় কেক কাটা শেষ করে সারাজ তার গিফটগুলোতে মনোযোগ দিল। অনেক গিফট পেয়েছে সে। তার আম্মু আব্বু তাকে অনেক রকমের খেলনা কিনে দিয়েছে, আর তার মা বাবা তাকে একটা ছোট্ট সাইকেল গিফট করেছে। এই গিফট পেয়ে তো বেচারা খুশিতে আত্মহারা। তাছাড়া তার দাদুও তাকে বেশ সুন্দর সুন্দর কিছু কাপড় কিনে দিয়েছেন। সাদরাজ বড় কেকের পিসটা রেখে দেয়। পেছনে থেকে রীতা দেখে বলে, কি ব্যাপার, খাবেন না? সাদরাজ চেয়ে বলল, না, ইচ্ছে করছে না। রীতা মুচকি হেসে এগিয়ে আসে, কেকটা তুলে নিজের ঠোঁটের অংশে ঘষে দেয়। সাদরাজ তার কাজ দেখে ভ্রু কুচকায়। ব্যাপারটা ঠাহর করার চেষ্টা চালাচ্ছে। কেকটা ঠোঁটে মুখে লাগিয়ে লাজুক হাসে সে। পিটপিট করে এদিক ওদিক চেয়ে ফিসফিসিয়ে জিজ্ঞেস করে, এবার খাবেন? সাদরাজ বড় বড় চোখে তাকায়। মেয়েটা লজ্জা শরমের মাথা খেয়েছে নাকি? ছেলেটা যে বড় হচ্ছে, অথচ এই মেয়ে বাচ্চা বাচ্চাই রয়ে গিয়েছে। সাদরাজ দুদিক মাথা নাড়িয়ে নিজেকে ধাতস্থ করে। রীতার দিকে দুকদম এগিয়ে তার ঠোঁটের পাশটা আঙ্গুল দিয়ে ঘষে লঘু সুরে বলে, আমার ছেলে বাচ্চাটা বড় হলেও বউ বাচ্চাটা আর বড় হল না। রীতা তখন অতশত না ভেবে চট করে তার মুখ এগিয়ে কেকের অংশটা সাদরাজের গাল ঘষে লাগিয়ে দিল। সাদরাজ পিছিয়ে যায়। গালে হাত দিয়ে হতাশ গলায় বলল, অসভ্য মেয়ে। সারাজ এবার কিছুদিন মেহুলদের সাথে থাকবে, তারপর আবার যাবে তার আব্বু আম্মুর বাড়িতে। এভাবেই সে থাকে, কিছুদিন মা বাবার কাছে, কিছুদিন আম্মু আব্বুর কাছে। আর এই নিয়ে তার কোনো অসুবিধা নেই। আবার রীতা বা সাদরাজেরও কোনো অভিযোগ নেই। মেহুল এই নিয়েই ভালো আছে, সুখে আছে। জীবন নিয়ে আর কোনো আক্ষেপ বা আফসোস নেই তার। তাদের ছোট্ট সারাজ তাদের জীবনে পূর্ণতা এনে দিয়েছে, আর এখন জীবন এটাতেই খুশি। সব পাওয়া না পাওয়ার মাঝেও গল্পের শেষটা ভীষণ সুন্দর। অন্তত মেহুল এখন তাই ভাবে। সমাপ্ত। শেষটা সুন্দর। জান্নাতুল ফারিয়া প্রত্যাশা। অন্তিম সারপ্রাইজ পর্ব। হুট করেই গরমের ঠান্ডা লেগেছে সারাজের। বাচ্চা ছেলেটার বেহাল দশা। তাকে নিয়ে চিন্তায় অস্থির তার প্রিয়জনেরা। দুদিন অপেক্ষা করেও ঠান্ডার কোনো অবসান না দেখে হসপিটালে ছুটল সবাই। রীতা, সাদরাজের সাথে মেহুল আর রাবিরও আছে। মেহুল আর রীতা সারাজকে নিয়ে ডাক্তারের কেবিনে প্রবেশ করে। ছোট্ট সারাজের চোখ মুখ লাল হয়ে আছে। কেমন যেন নেতিয়ে পড়েছে বাচ্চাটা। এই নিয়ে দুই মায়ের চিন্তার শেষ নেই। ডাক্তার ভালোভাবে সারাজকে দেখে বললেন, গরমের ঠান্ডা। গায়ের ঘাম শুকিয়ে এই ঠান্ডার উৎপত্তি। ছেলেটাকে কিছুদিন রেস্টে রাখতে হবে, আর তার সাথে নিয়ম মাফিক ঔষধগুলো খাওয়াতে হবে।
ডাক্তার দেখিয়ে তারা কেবিন থেকে বেরিয়ে আসে। সাদরাজ আর রাবির তখন বাইরেই ছিল, তাদের অপেক্ষায়। রীতা আর মেহুল তাদের কাছে গিয়ে সারাজের ব্যাপারেই কথা বলছিল। সারাজ এদিক ওদিক তাকিয়ে দেখছে। এই জায়গাটা নতুন তার কাছে। এই পরিবেশটা বেশ অন্যরকম ঠেকল তার। সবার মাঝেই সে দাঁড়িয়েছিল। হুট করেই কি ভেবে গুটি গুটি পায়ে সামনে এগিয়ে যায়। কথার মাঝে ব্যাপারটা কেউ খেয়াল করে না। অনেকটা এগিয়ে বাচ্চা ছেলেটা থমকে দাঁড়ায়। পর্দা সরিয়ে ছোট্ট মুখটা এগিয়ে উকি দেয়। কি দেখে যেন সে সেদিকেই চেয়ে থাকে। মেহুল আচমকা তার পাশে সারাজকে না দেখে অস্থির হয়ে ওঠে। পরে ভালোমতো সামনে তাকাতেই দেখে বাচ্চাটা কার কেবিনে যেন উকি দিচ্ছে। ওকে পেছনে দিয়ে দেখে মেহুল হেসে ফেলে। রীতার কাঁধ ঝাঁকিয়ে বলে, দেখ রীতা, তোর ছেলের কাণ্ড দেখ। সবাই মেহুলের ইশারা দেওয়া হাতের দিকে চাইল। তার সাথে তাল মিলিয়ে হাসল সবাই। বাচ্চাটা কেবিনের ভেতর কি এত দেখছে? মেহুল তার দিকে এগিয়ে যায়। পেছনে দাঁড়িয়ে সেও সারাজের মতো ভেতরে উকি দেয়। বিশেষ কিছু দেখতে পারে না সে। সারাজের পাশে আস্তে করে বসে প্রশ্ন করে, ওইদিকে কি দেখছ সোনা? ছেলেটা হকচকিয়ে ফিরে পড়ে নিজেকে স্বাভাবিক করে দুঃখী দুঃখী গলায় বলে, মা, দেখো ওই বাবুটা কত কাঁদছে। ওকে কেউ আদর করছে না কেন? ওর মা বাবা কোথায় মা? মেহুল এতক্ষণে ব্যাপারটা খেয়াল করে। হ্যাঁ, কেবিনের একটা খালি বেডে তোয়ালে মোড়ানো একটা বাচ্চা গলা ছেড়ে কেঁদে যাচ্ছে। অথচ আশেপাশে তার কেউ নেই। কারোর কানেই কি বাচ্চাটার কান্না যাচ্ছে না? বাচ্চাটার মা বাবা কোথায়? মেহুল কেবিনটা ভালোভাবে খেয়াল করে দেখল, কিন্তু কোথায় কেউ নেই। অদ্ভুত তো। মেহুল কেবিনের ভেতরে এগিয়ে যায়। তার পেছনে পেছনে সারাজও যায়। তাদের ভেতরে ঢুকতে দেখে বাকি সবাই ও কেবিনের দিকে আসে। মেহুল বেডের সামনে গিয়ে দাঁড়ায়। দুগ্ধ শিশুটা কাঁদতে কাঁদতে চোখ মুখ ভয়ঙ্কর লাল করে ফেলেছে। তাও তার কান্না থামছে না। মেহুলের তাকে দেখে বড্ড মায়া হয়। সে সযত্নে কোলে তুলে দেয় বাচ্চাটাকে। তখন পেছনে থেকে সারাজ তার ওড়নায় টান দেয়। মেহুল ঘুরে চাইতেন, সে ফোকলা দাঁতে হেসে বলে, নিচে নামাও, আমিও একটু দেখি। মেহুল মুচকি হেসে হাঁটু ভেঙে সারাজের সামনে বসে। সারাজ আপ্লুত চোখে বাচ্চাটাকে দেখে। এত ছোট শিশু সে আগে দেখেনি। এ যেন এক ছোট্ট পুতুল। সারাজ তার ছোট ছোট হাত এগিয়ে বাচ্চাটার চোখ মুখ মুছিয়ে দেয়। আদুরে গলায় বলে, থাক পুতুল, আর কেঁদো না। মেহুল চমকে তাকায়। হেসে বলে, ও পুতুল? সারাজ মাথা ঝাঁকিয়ে বলে, হ্যাঁ তো। দেখো, পুরো পুতুলের মতো ছোট্ট একটা শরীর। কেমন তুলতুলে নরম ওর হাত পা। আমার বাসায়ও ওর মতো একটা পুতুল আছে। ওর কথা শুনে মেহুল সহ বাকি সবাই হেসে ফেলে। মেহুল হাসতে হাসতে আবার বাচ্চাটার দিকে তাকায়। সে এতক্ষণে খেয়াল করে বাচ্চাটা আর কাঁদছে না। ভেজা চোখে পিটপিট করে চেয়ে আছে। ওই মিষ্টি মায়াভরা ছোট্ট মুখটা দেখে মেহুলের হৃদয় যেন বড্ড ব্যথিত হয়। সে দু হাত তুলে বাচ্চাটাকে নিজের গালের সাথে মিশিয়ে নেয়। বাচ্চাটাও কেমন যেন আদর পেয়ে মেহুলের কোলে একদম মিশে গিয়েছে। রাবির নিষ্পলক চেয়ে মেহুলকে দেখে। একটা ছোট্ট বাচ্চা পেলেই মেয়েটার হৃদয় যেন হুহু করে উঠে। পুরনো ঘা থেকে রক্ত ঝরে। সে দীর্ঘশ্বাস ফেলে। সেই সময় একজন নার্স ত্রস্ত পায়ে কেবিনে প্রবেশ করে। উত্তেজিত গলায় প্রশ্ন ছুড়ে, আপনারা কি বাচ্চাটার পরিবারের কেউ? সবাই চমকে তাকায়। মেহুল কপালে গাঢ় ভাঁজ ফেলে বলে, না। কিন্তু বাচ্চাটার বাড়ির লোক কোথায়? ওর মা বাবা কোথায়?
নার্সটি বিকৃত মুখে বিতৃষ্ণার সুরে বলল, আর বলবেন না, জন্ম দিয়েই মা উধাও। এমন একটা দুধের শিশুকে রেখে কেউ কি পালিয়ে যায় বলুন? আজকাল মানুষের দয়া মায়া বলতে কিছু নেই। কালই শিশুটার জন্ম। জন্মের 2 ঘন্টা পর কেবিনে এসে দেখি বাচ্চা আছে অথচ মা উধাও। হুলস্থুল লাগে হসপিটালে। মাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি, আর না পাওয়া গিয়েছে বাচ্চাটার পরিবারের কাউকে। তাই এই ফুটফুটে বাচ্চাটা এভাবে অনাহারে অবহেলায় এখানে পড়ে আছে। পুলিশকে জানানো হয়েছে, এখন উনারা এসেই একটা সিদ্ধান্ত নিবেন। না জানি বাচ্চাটার ভবিষ্যৎ কেমন হবে। বড় মায়া হচ্ছে বাচ্চাটাকে দেখে। মেহুলের বুকটা কেমন যেন করে উঠল। এমন একটা বাচ্চাকে কেউ ফেলে রেখে কি করে চলে যেতে পারে? এত নিষ্ঠুর মানুষ কি করে হতে পারে? সে বাচ্চাটাকে আরও বুকের সাথে মিশিয়ে নেয়। রাবিরের দিকে চেয়ে বিনা দ্বিধায় বলে উঠে, আমি এই বাচ্চাটাকে দত্তক নিতে চাই, রাবির। রাবির বিহ্বল, নির্বাক। এতদিন মেয়েটা নিজে থেকেই দত্তক নিতে চাইছিল না। রাবির অনেকবার বললেও সে রাজি হয়নি। তার কাছে তো সারাজ ছিল। কিন্তু আজ হঠাৎ করেই মেয়েটার অভিব্যক্তি এভাবে বদলে গেল। মেহুল পুনরায় অধৈর্য গলায় বলল, কি হলো, আপনি কিছু বলছেন না কেন? রাবির এগিয়ে গিয়ে বাচ্চাটার মুখ পানে চাইল। বাচ্চাটার চোখ বুজা। মেহুলের দিকে চেয়ে বলল, আপনি কি নিশ্চিত, মেহুল? মেহুল ঢোক গিলে পরপর মাথা ঝাঁকাল। রাবির তপ্ত শ্বাস ছাড়ল। নার্সের দিকে চেয়ে বলল, বাচ্চাটাকে আমরা অ্যাডপ্ট নিব। আপনি ডক্টরের সাথে কথা বলুন। নার্স খুশি হয়ে মাথা হেলিয়ে বেরিয়ে গেল। রীতা এসে মেহুলের কাঁধে হাত রাখে। মেহুল ভেজা স্বরে বলল, আমি কি ঠিক সিদ্ধান্ত নিয়েছি, রীতা? রীতা ঠোঁট ছড়িয়ে হাসে। তাকে আশ্বস্ত দিয়ে বলল, হ্যাঁ, অবশ্যই। 2 দিনের মধ্যেই সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে বাচ্চাকে নিয়ে বাড়িতে আসে মেহুল আর রাবির। আজ থেকে তারাই এই বাচ্চার আইনানুগ বাবা মা। তারা বাড়িতে প্রবেশ করতেই রাবিরের মা এগিয়ে এলেন। বাচ্চাটাকে কোলে নিয়ে বললেন, সেই তো বাচ্চা দত্তক নিলে। তাহলে এই 6 বছর এত অপেক্ষা করার কি দরকার ছিল? তার প্রশ্নের কোনো জবাব দেয়নি কেউ। তবে ভদ্রমহিলা দারুণ সুন্দরভাবে বাচ্চাটাকে মেনে নিল। কোলে নিয়ে অনেক আদর করল। ভালোবাসায় ভরিয়ে দিল ছোট্ট শরীরটাকে। তারপর হেসে প্রশ্ন করলেন, তা বাবুর নাম কি রাখবে? পুতুল, ওর নাম পুতুল। আমার পুতুল। পেছনে থেকে ছুটে এল সারাজ। খুশিতে হাত তালি দিতে দিতে বলল, মা, ও আমার পুতুল। তার কর্মকাণ্ড দেখে সবাই হেসে ফেলল। রীতা এসে মেহুলের পাশে দাঁড়িয়ে বলল, মনে হচ্ছে আমার ছেলের বউ চলে এসেছে। মেহুল চমকে তাকায় তার দিকে। পরে আবার সারাজ আর ছোট্ট পুতুলকে দেখে হঠাৎই কি ভেবে যেন চকচক করে উঠে তার চোখ। সত্যিই কি বাচ্চাটা তার সারাজের পুতুল? সমাপ্ত।